দ্বিতীয় ক্লাসে আমি এই মাধ্যমিক গণিতের প্রশ্ন কেমন হবে আমি ভাগ করে নিচ্ছি। পাটিগণিতের কিছু কিছু প্রশ্ন আমি বলবো, বীজগণিত বলবো, জ্যামিতি বলবো, পরিমিতি বলবো, ঠিক আছে। আমি কিছু কিছু অঙ্ক একদম উল্লেখ করে দেবো যে অঙ্কগুলো তোমাদের করতে হবে। আমি পাটিগণিতের সেরকম ধরনের কিছু প্রশ্ন আমি বলছি, যেমন আমাদের এই ডিস্ট্রিবিউশনেই বহু পছন্দভিত্তিক প্রশ্ন আমরা আগেই বলেছি। তা এই বহু পছন্দভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা টেস্ট পেপার এবং সাল করা ছাড়া টেক্সট বইয়ের অঙ্কগুলোই তোমরা ভালো করে করবে। টেক্সট বইয়ের অঙ্কগুলো এখানে কোনো সাজেশান করবে না। টেক্সট বই, টেস্ট পেপার এবং লাস্ট ইয়ারের প্রশ্ন সেগুলো করলেই তুমি আমার মনে হয় বহু পছন্দভিত্তিক প্রশ্ন তোমরা অবভিয়াসলি পাবে। আর প্রত্যেকটা পাটিগণিত, বীজগণিত এবং পরিমিতি এবং জ্যামিতি রয়েছে, প্রত্যেকটার প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় বিষয়গুলো, ইনফরমেশান সব তোমাকে জানতে হবে। আর এখানের প্রশ্নগুলো তুমি কেমনভাবে করবে, ধরো তোমার একের দাগের এর একেরটা দিয়েছে, হ্যাঁ, এখানে তুমি জাস্ট আনসারটা লিখবে। এখানে একের দাগের এর যে আনসার, তখন এ বি সি ডি রয়েছে, তুমি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এ অ্যাপ্রোপ্রিয়েট না বি অ্যাপ্রোপ্রিয়েট, জাস্ট ওটা উল্লেখ করে দেবে, ঠিক আছে। আর এখানে কষে দেখানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেশন করে দেখানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট আনসারটা সিলেকশন করলেই হবে, ঠিক আছে, ওটাই লিখে দেবে। আর ক্যালকুলেশন এখানে করার দরকার নেই, ক্যালকুলেশন তুমি অন্য জায়গায় করো, সেখান থেকে করে নিয়ে এসে জাস্ট আনসারটা করে দাও, খুব সুন্দর করে এরা এক জায়গাতে গুছিয়ে দেবে, ঠিক আছে। এবারে আমরা আসি এই শূন্যস্থান পূরণে। আমরা আগেই আলোচনা করেছি এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমি তোমাদের বলছি, অনেকে হয়তো অনেক রকম কথা বলতে পারেন, আমার মনে হয় পুরো বাক্যটা তোমাকে তুলে দিতে হবে। যে ধরো যেটা তোমার দেয়া রয়েছে সেই পুরো বাক্যটা তুলে শূন্যস্থানে কোনটা বসবে সেটাও তুমি লিখে দিলে, দিয়ে নিচেটা আন্ডারলাইন করে দিলে, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে পূরণে শুধু শূন্যস্থানের জায়গাটা ফিল আপ করলাম সেটা নয়, কিন্তু পুরো বাক্যটা তুললে এবং শূন্যস্থানে যেটা থাকবে সেটা লিখে নিচে একটা আন্ডারলাইন করবে, এইভাবেই করবে। এখানেও একই সাজেশন, পুরো টেক্সট বইয়ের অঙ্ক, গণিত প্রকাশ বইয়ের যত রকম শূন্যস্থান পূরণ রয়েছে সব করবে। তুমি লক্ষ্য করে দেখবে 17, 18, 19, 20 এই যে 4টে সাল, এখানে শূন্যস্থান পূরণ দেখবে একটা বইয়ের বাইরে বেরোচ্ছে না। আর একটা যদি বেরিয়ে যায় সে একদম ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, খুব কঠিন এখানে কোনো থাকবেই না মাধ্যমিকের ক্ষেত্রে। আমার মনে হয় তুমি গণিত প্রকাশ বইয়ের উদাহরণ এক্সারসাইজের জিনিসগুলো ভালো করে করবে এখানে, হ্যাঁ। আর সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রেও একই রকমভাবে আগেই বলেছি, এখানে আগেই সমস্ত কিছু বলা আছে। এখানেও কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে, এই পাটিগণিতের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, পাটিগণিতে পুরো বাক্যটা তুমি তুলবে, পুরো বাক্যটা তুলে পাশে তোমার সত্য না মিথ্যা এখানে লিখবে। এখানেও ক্ষেত্রে পাটিগণিতের ক্ষেত্রে বলছি যে তুমি এখানে টেক্সট বইয়ের অঙ্কগুলোই করবে পাটিগণিতের ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে কিন্তু তাহলে কি বলা হচ্ছে না, পুরো বাক্যটা তোমাকে কিন্তু তুলতে হচ্ছে, তুলে ব্র্যাকেটের সত্য না মিথ্যা। অনেকে কী করবে না, বলে ও এক্সামিনার নম্বর দিয়ে দেবেন, পুরো সত্য না মিথ্যা লিখে দিচ্ছে, কিন্তু একটু ডাউট থেকে যায়, আমি কেন রিস্ক নিতে যাব, এই পুরো বাক্যটা তুলে ব্র্যাকেটের সত্য বা মিথ্যাটা করে লিখে দেবো। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের পাটিগণিতের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো, এখানে কিন্তু কোনো রকম সাজেশান করবে না, এখানে প্রতিটা চ্যাপ্টারই করবে। আর টেক্সট বইয়ের যে সমস্ত অবজেক্টিভ প্রশ্ন রয়েছে সেই অবজেক্টিভ প্রশ্ন এবং 10 ইয়ার্স প্রশ্ন, একটা টেস্ট পেপার, এইগুলোই করবে। সাধারণত বই থেকে সমস্ত অঙ্কই দেওয়া হয়। আর এখানে একটা কথা বলবো, শুধু কিন্তু আনসার লিখবে না, এখানে প্রয়োজনীয় যা যা ক্যালকুলেশন লাগে সেটা কিন্তু তোমাকে এখানে করতে হবে, প্রয়োজনীয় ক্যালকুলেশন তোমাকে কিন্তু এখানে করতে হবে। ক্যালকুলেশন করে না দেখালেই কিন্তু মার্কস তোমার ডিডাক্ট হয়ে যাবে, বলে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে ভাবে যে একদম স্টেপ জাম্প করে দেয়, কিন্তু এক্সামিনার যদি মনে করেন যে এই জায়গায় নম্বর দেওয়া যাবে না, তাহলে কিন্তু তোমার মার্কস কমিয়ে দেবে। সুতরাং এক্ষেত্রে তোমাকে খুব সতর্ক হতে হবে। আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু পরে আসছি। এখানে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি, এখানে এটা খুব ভালো করে মনে রেখো। আমি এটা অফ করে দিচ্ছি, লাগবে না আর।
দেখো এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি কতগুলো ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাগুলো তোমরা সাধারণত একটা ফর্মুলাই মনে রাখো, কিন্তু কতগুলো ফর্মুলা রয়েছে আমি সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। একটু দেখো, আমি এটা লিখে দিচ্ছি, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তোমার আসল সমান পি টাকা, আসল পি টাকা। আচ্ছা, বার্ষিক সুদের হার R%, বার্ষিক সুদের হার সমান R%, বার্ষিক সুদের হার R%। n বছর মেয়াদকালে, n বছর মেয়াদকালে, n বছর মেয়াদকালে সমূল চক্রবৃদ্ধি সমান, সমূল চক্রবৃদ্ধি সমান A টাকা। মানে সরল সুদের ক্ষেত্রে এটাকে সুদাসল বা সবৃদ্ধিমূল বলে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলে এটা সমূল চক্রবৃদ্ধি। এর ইংরেজি নাম হচ্ছে অ্যামাউন্ট টু। হ্যাঁ, এখানে কতগুলো সূত্র আছে আমি সেহেতু স্মরণ করিয়ে দিচ্ছি, আশা করি তোমরা জানো এটা। 1 নম্বর ফর্মুলাটা দেখো, 1 নম্বর ফর্মুলা হচ্ছে A সমান P into 1 plus R by 100 whole to the power n। হ্যাঁ, যখন সুদের পর্ব, যখন সুদ পর্ব 1 বছর, এটা কি মানে বোঝাচ্ছে? মানে 1 বছর পরে তোমার যে একটা নির্দিষ্ট আসলের উপর যে সুদটা পাবে, 1 বছর পরে সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে বাড়বে। কত সময় পরে? না 1 বছর পরে। এই জন্য বলা হচ্ছে সুদের পর্ব 1 বছর। মানে 1 বছরের সুদ ক্যালকুলেট করে নিলে যে সুদের অ্যামাউন্টটা হলো সেই সুদটা আসলের সঙ্গে তুমি যোগ করবে, যোগ করলে আসল বাড়বে, আবার তুমি 1 বছর করবে, আবার যে সুদটা হবে এগেন সেই আসলের সঙ্গে যোগ করবে। তখন সেক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে? A সমান P into 1 plus R by 100 whole to the power n। পিটা কি এখানে আসল, এটা সমূল চক্রবৃদ্ধি, আর সুদের হার, এনটা সুদের পর্ব। ঠিক আছে, এবার 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে, 2 নম্বর ফর্মুলা A সমান P into 1 plus R by 2 by 100 whole to the power twice n, whole to the power 2n। যখন সুদ পর্ব 6 মাস। একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে 6 মাস মানে বছরে, 1 বছরে কবার আছে? 6 মাস, 2 বার। তাহলে এই আর এর ক্ষেত্রে R/2, এখানে 2n। ঠিক আছে, মানে কি এমনি পাটিগণিতের নিয়মে যদি করি, তুমি ধরো একটা নির্দিষ্ট আসলের উপরে 6 মাসে তুমি সুদ ক্যালকুলেট করবে, 6 মাস পরে। তাহলে 6 মাস পরে যে সুদটা বা ইন্টারেস্টটা হলো, সেই ইন্টারেস্টটা আসলের সঙ্গে যোগ হলো, তাহলে আসল বাড়লো। আবার 6 মাসে তুমি সুদ ক্যালকুলেট করলে, যে সুদটা এলো এগেইন আসলের সঙ্গে যোগ হলো। মানে এইভাবে কাউন্টিং হবে 6 মাস। এখানে যেমন 1 বছর হচ্ছিল, এখানে কিন্তু 6 মাস হচ্ছে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে সুদ পর্ব 6 মাস, এখানে 1 বছর, এখানে 6 মাস। তাহলে চেঞ্জ হচ্ছে কি করে? R/2। 2টা কেন আমরা কিভাবে ভাববো? যে 1 বছরকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। কি কোন দুটো ফেজে ভাগ করতে পারি? মানে 12 মাস, তার মানে দুটো 6 মাস আসবে, R/2 × 2n। আচ্ছা, নাম্বার 3 নম্বর হচ্ছে A সমান P into 1 plus
r/4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 4n, হোল টু দি পাওয়ার 4n। যখন সুদ পর্ব 3 মাস। তা 3 মাস মানে বছরে যদি 3 মাস করে হয়, এক বছরকে কভাবে ভাগ হবে? 4 ভাগে ভাগ হবে, তাহলে r/4 4n। আচ্ছা, এমনি যদি আমরা পাটিগণিতের নিয়মে করি তাহলে কি হবে না, নির্দিষ্ট আসলের ওপরে 3 মাসের সুদ ক্যালকুলেট করবে, যে সুদটা হবে আসলের সঙ্গে যোগ হবে, আসল বাড়বে, আবার 3 মাসের করবে, যে সুদটা হলো সেটা এগেইন আসলের সঙ্গে যোগ হবে। তাহলে এইভাবে কিন্তু কন্টিনিউয়েশন হবে। কিন্তু আমরা এটাকে একটাই ফর্মুলা দ্বারা বলতে পারি, a সমান p ইন্টু 1 প্লাস r/4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 4n, যখন সুদ পর্বটা হচ্ছে 3 মাস। আরেকটা ফর্মুলা দেখো, 4 নম্বর, পরপর 3 বছর বার্ষিক সুদের হার, পরপর 3 বছর পরপর 3 বছর বার্ষিক সুদের হার যথাক্রমে বার্ষিক সুদের হার যথাক্রমে R1%, R2% ও R3%। সেক্ষেত্রে বার্ষিক p টাকা 3 বছর শেষে, p টাকার 3 বছর শেষে, সমূল চক্রবৃদ্ধি হবে। একটু ওপরে লিখছি, এটা জায়গাটা নেই, এটা ওপরে লিখে নিচ্ছি। সমূল চক্রবৃদ্ধি হবে a সমান, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, a সমান p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100 ইন্টু 1 প্লাস r3/100। এই টাকাটা হচ্ছে, এই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে। দেখো, লক্ষ্য করে দেখো, প্রথমটা ছিল R1, রেট অফ ইন্টারেস্ট R1% ছিল, তবে p ইন্টু 1 প্লাস r1/100। নেক্সট হচ্ছে R2, 1 প্লাস r2/100। নেক্সট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট R3, তাহলে 1 প্লাস r3/100। তাহলে অ্যামাউন্ট টু, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিটা কত দাঁড়াচ্ছে, p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100 ইন্টু 1 প্লাস r3/100। কেন আমি এই 4টে সূত্র তোমাদের উল্লেখ করলাম? কখনো কখনো সত্য মিথ্যাতে দিতে পারে, কখনো কখনো শূন্যস্থান পূরণে দিতে পারে, কখনো কখনো অঙ্কের ক্ষেত্রে দিতে পারে। এই 4টে ফর্মুলা কিন্তু সেই জন্য তোমাদেরকে দেওয়া হলো। আচ্ছা, এবারে আরেকটা তোমায় দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, সেটাও তোমাদের দিচ্ছি। যদি সময় ভগ্নাংশ হয়, এতদিন পর্যন্ত আমি সময় কিন্তু ভগ্নাংশ যদি হয়, তাহলে লেখো এখানে 5 নম্বর দিয়ে লেখো, যদি সময় ভগ্নাংশ হয়, সময় ভগ্নাংশ হয়, ধরা যাক 2 পূর্ণ 3/4 বছর, ধরা যাক 2 পূর্ণ 3/4 বছর, 2 পূর্ণ 3/4 বছর, তবে সেক্ষেত্রে বার্ষিক সুদের হার R%। হ্যাঁ, আর পি তো আগে থেকেই বলা রয়েছে, পিটা তোমার কি আসল, আগেই জানা আছে আমাদের। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু
2×3=4 এটা তুমি ব্যাখ্যা নাও। আমরা এটাকে বলতে পারি 2×3=4 মানে কি 2 + 3=4, তার মানে 2 বছর প্লাস 3=4 বছর, তাই তো? এভাবে ভাঙতে পারি তো। এটা কত হচ্ছে 2 বছর প্লাস 3=4 বছর। তাহলে সেক্ষেত্রে এর মানটা কত হবে? খুব ভালো করে অবজার্ভ করে এটাকে, p × 1 + r/100 হোল স্কোয়ার, বিকজ এটা কিন্তু 2 রয়েছে। p × 1 + r/100 2, মানে এটা মানে 2 ইন্টু 1 + 3/4 r/100, 3/4 r × 100। তাহলে এই যে 2টা এখানে বসাচ্ছি, এটা কিন্তু এখানে বসালাম, এটা 3/4 এখানে বসাচ্ছি ইন্টু r। এটাকে অনেকে অনেক রকমভাবেই করতে পারে, কিন্তু এটা ডিরেক্ট ফর্মুলায় ফেলে দিলাম আমরা, ঠিক আছে? সময় যদি ভগ্নাংশ হয়, ঠিক আছে? এই গেল মোটামুটি এই সূত্রগুলো একটু মনে রাখবে তোমরা। আচ্ছা, এবারে আসা যাক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে বলে দিচ্ছি, মানে এই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের ক্ষেত্রে এটা আমার মনে হয়েছে। তবে আমি যেটা তোমাদের দিচ্ছি, কখনো মনে করবে না যে এটা 100% একদম এটাই আসবে। এটা আমার মনে হয়েছে যে এই অঙ্কগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে তোমরা করবে। দেখো, অঙ্কের সিলেবাস তো ছোট করেছে, সেই জন্য যত তুমি নিখুঁত করে পড়বে তত কিন্তু তুমি বেশি সাফল্য পাবে। হ্যাঁ, আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিচ্ছি। দেখো, সরল সুদ কষার ক্ষেত্রে তোমরা একটুখানি লিখে নিতে পারো। হ্যাঁ, আমি আস্তে আস্তে বলছি। পৃষ্ঠা নম্বর 35 প্রয়োগ 9, পৃষ্ঠা নম্বর 40 প্রয়োগ 22, আমাদের যে গণিত প্রকাশ বই রয়েছে ক্লাস 10-এ সেই বইয়েরই পৃষ্ঠা নম্বর 42 প্রয়োগ 25, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 27 পৃষ্ঠা নম্বর 45 প্রয়োগ 31 অ্যান্ড 33 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস। এটা কিন্তু কোষে দেওয়া আছে। আচ্ছা, এবারে চলে এসো পৃষ্ঠা নম্বর 46 এক্সারসাইজের অঙ্ক, কোষে দেখি 2। আমার মনে হয়েছে এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে করবে। 13, 15, 16, 17, 18, 19 অ্যান্ড 19 এই এক্সারসাইজের অঙ্কগুলো গুরুত্ব দেবে। আবার এখানে রিপিট করছি, 13, 15, 16, 17, 18, 19 অ্যান্ড 20 খুব গুরুত্ব দিয়ে করবে অঙ্কগুলো। আর কিছু অঙ্ক তোমাকে এভাবেও দিতে পারে যেটা একেবারে ফর্মুলা বেসের অঙ্ক, তার জন্য কোনো বেশি চিন্তা ভাবনা লাগবে না। আমরা সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে কী ফর্মুলা জানি? I = PTR/100। পিটা কি বলেছে? না, পি বলেছে আসল, আর টিটা কি বলেছে? সময়, আর কি? সুদের হার 100। তাহলে ইন্টারেস্টের ফর্মুলা এটা একদম অর্ডিনারি ফর্মুলা দিয়ে করতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জেনে রেখে দাও, অনেক ছাত্রছাত্রী এই জায়গাটা একটু মিস করে, সবাই করে না, কেউ কেউ করে। দেখো, সময়ের হিসেব যখন গণনা করা হয়, যে দিনে টাকা ধার দেওয়া হয় বা ধার নেওয়া হয়, যত তারিখ পর্যন্ত কাউন্টিং হয়, তাহলে প্রথমে যে দিনে টাকাটা ধার দেওয়া বা নেওয়া হয় সেই দিনটা কিন্তু কাউন্টে আসবে না। পয়লা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি এই ডিউরেশনের মধ্যে পয়লা জানুয়ারিটা কাউন্টিংয়ে আসবে না, 31শে জানুয়ারিটা আসবে। এটা কিন্তু খুব ভালো করে জানবে। আর বছরে দিনের সংখ্যা 365 খুব ভালো করেই তোমরা জানো। তাহলে এই ইম্পর্টেন্ট ব্যাপারটা তোমরা একটু জেনে রেখে দাও। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদের বলি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি যে এবারে সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ খুব ইম্পর্টেন্ট।
আবার আমি বলছি, তোমাদের ক্লাস 10-এর গণিত প্রকাশ বই তার পৃষ্ঠা নম্বর 106 প্রয়োগ 9, পৃষ্ঠা নম্বর 107 প্রয়োগ 11, পৃষ্ঠা নম্বর 109 প্রয়োগ 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃষ্ঠা নম্বর 110 18 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ওই চক্রবৃদ্ধি সুদেরই কোষে দেখি 6.1-এর পৃষ্ঠা নম্বর 113 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 19 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 25 নম্বর খুব ইম্পর্টেন্ট। अगेन রিপিট করছি, 10 11 12 13 16 17 19 22 23 25 এই অঙ্কগুলোর থেকে যে কোনো অঙ্ক তোমার সেট হতে পারে। আর এই অঙ্কগুলো তুমি যদি জানো তাহলে অন্য যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। ঠিক আছে, এগুলো খুব গুরুত্ব দিয়ে আমি আগেও বারবার বলে দিচ্ছি, এইটাই কিন্তু সাজেশান নয়, মানে ম্যাথামেটিক্সের সাজেশান করাটা ভুল, কিন্তু এগুলো গুরুত্ব দিয়ে তুমি এগুলো পড়বে। ঠিক আছে, সমহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে তোমরা একটাই জানো, সমহার বৃদ্ধির ক্ষেত্রে পি ইন্টু এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, আর হ্রাসের ক্ষেত্রে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, একটাই একদম ফর্মুলা বেস অঙ্ক। সুতরাং এখানে তুমি একটু অঙ্কগুলো দেখে নেবে। এবার আরও যেটা তোমাকে বারবার বলেছিলাম, পাটিগণিতের ক্ষেত্রে খুব ইমপ্রেশন দিয়ে পড়বে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের ক্ষেত্রে আমার কিছু, আমি তোমায় বইয়েরই ক্লাস 10-এর বইয়েরই অঙ্ক কতগুলো বলে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর 201 প্রয়োগ 9 করবে, পৃষ্ঠা নম্বর 202 প্রয়োগ নম্বর 11 অনেকবার মাধ্যমিকে এসছে, 11 নম্বর দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃষ্ঠা নম্বর 203 কোষে দেখি 14 এই অঙ্কগুলো অবভিয়াসলি করবে 5 6 7 8 10 11 12 13 14 এক্সারসাইজের অঙ্ক 5 6 7 8 10 11 12 13 14 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই কিন্তু এটা করবে। আচ্ছা, আমি তোমাদের দুটো স্পেশাল অঙ্ক তোমাদের আমি শেখাচ্ছি চক্রবৃদ্ধি সুদের। এটা খুব সহজ টেকনিকে কিভাবে করা যায়। দেখো, দুটো অঙ্ক তোমাদের দিচ্ছি, এই চক্রবৃদ্ধি সুদেরই অঙ্ক। আগে অঙ্কটা তোলো, বইয়েরই অঙ্ক। অঙ্কটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সুদ, 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা। 8,652 টাকা, এটা ইউনিটটা দেবে, এটা টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। বার্ষিক সুদের হার নির্ণয় করো। কেন এই অঙ্কটা দিলাম এটাও একটা ব্যাখ্যা আছে, কারণ এই অঙ্কটা এত ভালো অঙ্ক এবং ছেলেরা, আমার দেখেছি ছেলেরা এত কঠিন করে করে অঙ্কটাকে, তো সেই জন্য আমি এই অঙ্কটা একটু তোমাদের বলে দিচ্ছি, খুব সহজ করেই বলে দিচ্ছি। দেখো এখানে তোমার 2 বছরের সরল সুদ বলেছে 8,400 টাকা, তাই তো? 2 বছরের সরল সুদ যদি 8,400 টাকা হয়, সরল সুদের ক্ষেত্রে কি হয়, মানে প্রথম বছর যে সুদ হবে তার পরের বছরে একই সুদ হবে, চেঞ্জ হবে না, সুদটা চেঞ্জ হবে না। এবছর যত টাকা হবে পরের বছর তত টাকা হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হবে না। তাহলে এখানে 2 বছরের সরল সুদ যদি 8,400 টাকা হয়, তাহলে আনসারে আসছি 1 বছরের সরল সুদ কত হবে? 1 বছরের সরল সুদ হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ হবে, 8,400 ডিভাইডেড বাই 2 সমান 4,200 টাকা। খুব সহজ ক্যালকুলেশন, তাই তো? হয়েছে?
আচ্ছা, এবারে তুমি লক্ষ্য করে দেখো, আচ্ছা 2 বছরে কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেশন আছে। এখানে কিন্তু কিছু বলা নেই, তার মানে সুদের পর্বটা কিন্তু 1 বছর। সুদের পর্ব 6 মাস 3 মাস কিন্তু হতে পারে না, যখন কিছু বলা নেই। এখানে সুদের পর্বটা কিন্তু 1 বছর আছে। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে ডিফারেন্সটা কত, অন্তরটা কত? তাহলে এটা আমরা লিখে নিই, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কিছু না, জাস্ট এটা বিয়োগ হয়ে যাবে। 8652 থেকে 8400 টাকা বাদ চলে যাবে। 8652 মাইনাস 8400, 8400। কি বুঝতে পারলে তো? খুব সহজ ব্যাপার। তার মানে এটা ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 252 টাকা। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে সুদের পর্ব যদি 1 বছর হয়, প্রথম বছর কিন্তু সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই হবে। জাস্ট তার পরের বছর থেকেই কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বাড়তে থাকবে, যদি সুদের বছর 1 বছর হয়, সুদের পর্বটা যদি 1 বছর হয়। তাহলে এই 252 টাকাটা কোথা থেকে এলো? এই 252 টাকাটা তুমি কোত্থেকে পেলে? তোমার প্রশ্ন আসতেই তো পারে। তাহলে দেখো, এই যে তুমি একটা 1 বছরের সরল সুদটা পেয়েছো 4200 টাকা, এই 4200 টাকার উপরে তোমার এই সুদটা ক্যালকুলেট হয়েছে। কোন টাকার উপরে? না, এই 4200 টাকার উপরে। কত সময়ের জন্য ক্যালকুলেট হয়েছে? 1 বছরের জন্য। তাহলে তুমি এখানে লিখে নেবে যে 4200 টাকার উপরে 4200 টাকার 1 বছরের সুদ, 4200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। খুব ভালো করে মাপ করে দেখো কিন্তু। কেন বলা হচ্ছে না প্রথম বছর 4200 টাকা, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আর ইকুয়াল। তাহলে এই 252 টাকার ক্যালকুলেশনটা কোত্থেকে এলো? না, এই 4200 টাকা যে 1 বছরের ইন্টারেস্ট হলো, সেই ইন্টারেস্টের ওপরেই ইন্টারেস্ট হচ্ছে, মানে সেই 4200 টাকা এখানে প্রিন্সিপাল হয়ে গেল। টাইমটা 1 বছর, ইন্টারেস্টটা হচ্ছে 252। তাহলে এখানে কি আছে? এখানে কিটা নেই? আসল আছে, সময় আছে, সুদ রয়েছে। কোনটা নেই? রেট অফ ইন্টারেস্ট নেই। তাহলে দেখো, সুদের হারটা নিয়ে নাও, ক্যালকুলেশন করো। সুদের হার আমরা একটাই সূত্র জানি, I=PTR/100। সেখান থেকে সুদের হার সমান কত? না 100 গুণিত, কি বলবো সুদের হার কত? না 100 গুণিত আমার 4200 টাকার 1 বছরের সুদ যদি 252 টাকায়, তার মানে 100 গুণিত সুদ, খুব ভালো করে বোঝো, 100 গুণিত সুদ ডিভাইডেড বাই কি হবে এখানে? না আসল ইন্টু সময়। ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, দেখো, I=PTR/100। তোমার এখানে I গিভেন, P গিভেন, T গিভেন, 100 গিভেন, তাহলে আর কত? 100 ইন্টু I ডিভাইডেড বাই P ইন্টু T। তাহলে সেভাবেই বসানো হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করে নাও, এটা কত হয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে এটা কেটে গেল, আর এটা কত আসবে? 6 × 2 = 12, 6 × 4 = 24, তার মানে এইটা হয়ে যাচ্ছে 6, তার মানে দিস ইজ 6%। তাহলে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কত বেরোলো? 6%। কত সহজে অঙ্কটা হলো। এবারে আসলটা কি করে বের করবে? দেখো 2 বছরের সরল সুদ কত টাকা আছে? 8400 টাকা। তাহলে নেক্সট পার্ট কিভাবে আসছে? নেক্সট পার্ট, 2 বছরের সরল সুদ 8400, 2 বছরের 6% হারে সরল সুদ কত টাকা হচ্ছে এখানে? 8400, ঠিক তো? তাহলে এখানে কি দেওয়া রয়েছে? এখানে সুদ দেওয়া রয়েছে 8400।
সুদের হার দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, কি নেই, কি বের করতে হবে, ক্যালকুলেট কি করতে হবে না, ক্যালকুলেট করতে হবে আমাকে প্রিন্সিপাল মূলধনটা ক্যালকুলেট করতে হবে, পিটা ক্যালকুলেট করতে হবে, পি। তাহলে 100 গুণিত সুদ, তার মানে আমরা কি বলবো, অতএব আসল সমান 100 গুণিত, লক্ষ্য করে দেখো 100 গুণিত সুদ, সুদটা এখানে কত টাকা আছে না 8400 টাকা, 8400 এটা সুদ, ডিভাইডেড বাই আমাকে পি ক্যালকুলেট করতে হবে, তার মানে কত টি আর আর, টিটা কত এখানে 2 বছর আর আরটা কত এখানে 6, তাহলে 12, তাহলে এখানে তুমি কত পাবে 7 দুগুণে এখানে 12, এটা 7 দিয়ে কেটে যাবে, টোটাল এখানে 7 হয়ে গেল, 7 দুগুণে 14, 7 একে 60, তার মানে এটা 70,000 হয়ে যাচ্ছে, 70,000 টাকা। তাহলে আমরা এখানে কিভাবে করলাম দেখো, কত সুন্দর নিয়মে করলাম। এই 2 বছরের 6% সরল সুদ 84 টাকা, জাস্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আমরা আমাদের চক্রবৃদ্ধি সুদের যে বড় বড় ফর্মুলা রয়েছে আমরা সেটা কোনো ইউজই করলাম না। তাহলে এই একটি অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এটা নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পেরেছো, আশা করি। আচ্ছা, আর একটি অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 2010 সালে মাধ্যমিকে এসেছিল এই অঙ্কটায়, তারপরেও এসছে অনেকবার। অঙ্কটা তুলে দিচ্ছি তোমাদের। বার্ষিক 4% হার সুদে, বার্ষিক 4% হার সুদে, 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ, কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর, অন্তর 80 টাকা হবে, 80 টাকা হবে। এই দুটো অঙ্কই কিন্তু খুব ভালো অঙ্ক, এবং এটাকে আমরা দেখছি পাটিগণিতিক ফর্মুলা না অ্যাপ্লাই করে কি করে করা যায়। দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে অঙ্কটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, প্রতিটি অঙ্ক ভালো করে গুছিয়ে পড়বে, হ্যাঁ, পড়ার পরেই কিন্তু তোমাদের অঙ্কটা করতে হয়। অনেকে এরকমও আছে যে অঙ্ক দেওয়া মাত্রই অঙ্কটা, এই বোধহয় অঙ্ক জানা পড়ে গেছে এবার করতে শুরু করে দিই, কিন্তু অঙ্কের ভেতরে তো অনেক কথা থাকে, সেই অঙ্কগুলো ভালো করে বুঝতে হয়, কথাগুলো জানতে হয়, সেই কথাগুলো বুঝে অঙ্কগুলো অ্যাপ্লাই করতে হয়। অনেকের ক্ষেত্রে আবার সূত্রর অ্যাপ্লিকেশনও ভুল হয়ে যায়, সুতরাং খুব হুঁশিয়ারি করতে হবে তোমাদের। দেখো আচ্ছা, এই অঙ্কটাকে আমরা পাটিগণিতিক পদ্ধতিতে করব। দেখো আমাকে কিন্তু তোমাকে কিটা বের করতে বলেছে, আমাকে কিন্তু কত টাকা বের করতে বলেছে, এটা আন্ডারলাইন করছি, কত টাকা মানে কি আসল বের করতে বলেছে। আচ্ছা আমি প্রথমেই ধরে নিচ্ছি, মনে করি আসল, মনে করি আসল সমান 100 টাকা। এটা কিন্তু মনে করছি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল নয়, এটা বারবার উল্লেখ করছি, কিন্তু এটা কিন্তু মনে করছি, রিমেম্বার করছি এটা, তাই তো। আচ্ছা দেখো আমি প্রথমেই 100 টাকার 4% হারে 2 বছরের সরল সুদ ক্যালকুলেট করে দেবো, দেখো সরল সুদ কি সুদ আছে, PTR বাই 100, পিটা কত 100 টাকা, টিটা কত 2 বছরের রেট হয়েছে 2, রেট অফ ইন্টারেস্ট কত 4 বাই 100, তাহলে এটা কেটে গেল, দিস ইজ 8 টাকা, এটা সরল সুদ ক্যালকুলেট হয়ে গেল। এবারে আমি চক্রবৃদ্ধি সুদটা ক্যালকুলেট করব। দেখো চক্রবৃদ্ধি সুদটা ক্যালকুলেট করব, লক্ষ্য করে দেখো কিভাবে হচ্ছে। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা আমি কিন্তু ক্যালকুলেট করব, খুব সহজ নিয়মে করে তোমাদের করে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ এখানে কিন্তু তোমাদের কিন্তু বলা নেই কিছু, কিন্তু তাহলে সুদের পর্বটা কত বছর, 6 মাস হবে না 1 বছর হবে? না 6 মাস তো হবে না, 1 বছরই হবে তোমার সুদের পর্ব। যখন তোমাকে কোনো কিছু উল্লেখ করা থাকবে না,
মেনশন করা থাকবে না, তখন কিন্তু সুদের পর্ব তুমি 1 বছর ধরবে। কেমন? তাহলে আমি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব। কিভাবে করব? তাহলে আমি প্রথমেই বলেছি যে সুদের পর্ব যদি 1 বছর হয় তাহলে প্রথম বছর একই থাকবে সুদ, সিম্পল ইন্টারেস্টের মতোই সুদ থাকবে। তাহলে আমি 100 টাকার 4% হারে 1 বছরের সরল সুদ এইটা প্রথমে ক্যালকুলেট করব। খুব সহজ, ওই সূত্র ফর্মুলা কি বলছি, 100 × 1 × 4 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 100। এইটা 100 টাকা পি 100, টির মান 1, আর রেট অফ ইন্টারেস্ট কত করে আছে 4%, তার মানে এটা কেটে গেলে এটা হয়ে যাচ্ছে 4 টাকা। এটা আমরা সরল সুদ, বা আমরা এটা সরল সুদ না বলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদই আমরা বলবো। কেন বলবো বলো তো? বলবো এই কারণে যে সুদের পর্ব যদি 1 বছর হয় তাহলে 1 বছরের সরল সুদটা যা, চক্রবৃদ্ধি সুদটা একই। এই যে হচ্ছে কথা। তাহলে আমি যে এখানে সরল সুদ লিখেছিলাম কোনো প্রবলেম নেই, কারণ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ তো একই। এবার আগেই তোমাদের উল্লেখ করেছি যে এই 4 টাকা, এই যে 4 টাকা, এই 4 টাকা কিন্তু পরের বছরে এসে আসলের সঙ্গে যোগ হবে। এই 4 টাকাটা আসলের সঙ্গে এসে এই অরিজিনাল আসলের সঙ্গে যোগ হবে। তার মানে ইন্টারেস্ট, তাহলে আসলটা কত টাকা হবে এখানে? 104 টাকা। এটা আসল দাঁড়িয়ে গেল, কারণ না এই সুদটা এই আসলের সঙ্গে যোগ হচ্ছে। তাহলে এই 104 টাকার 4% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা না 104 × 1 × 4 ডিভাইডেড বাই 100। একদম কাটাকাটি করবে না, এখানে কত করবে? 4 × 4 = 16, তার মানে কত হচ্ছে এখানে 414। 4 × 4 = 16, 1/100 ভাগ করে নাও 4.16 টাকা। ঠিক আছে? তাহলে প্রথম বছর তুমি কত সুদ পেলে? 4 টাকা। তারপরের বছর কত পেলে? 4.16 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ, মোট চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে এখানে? এখানে 4 টাকা, এখানে 4.16, তার মানে কত? 8.16 টাকা। এটা হলো? ঠিক আছে, তাহলে 8.16 টাকা এখানে হলো। আচ্ছা, এইবারে আর একটু ছোট কাজ বাকি আছে। কাজটা হচ্ছে, লক্ষ্য করে দেখো এখানে এই 100 টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হবে? না এখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর তাহলে কত হবে এখানে? না 8.16 মাইনাস 8, সিম্পল ইন্টারেস্ট তো 8 টাকা হয়েছিল। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে? সমান 0.16 টাকা। আর একটু বাকি আছে 16 টাকা। আমি বারবার বলেছি কিন্তু আসলটা আমি ধরেছিলাম 100 টাকা, কিন্তু অরিজিনাল আসল তো 100 টাকা নয়। তাহলে এবারে আমরা রুল অফ 3-র একটা প্রসেস লাগাচ্ছি, খুব কার্যকরী সেটা লাগাচ্ছি। সেটা দেখো, ত্রৈরাশিক নিয়ম। এখানে লেখো সুদের অন্তর, আন্ডারলাইন করো, অ্যান্ড আসল। সুদের অন্তর কত টাকা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, 0.16 টাকা। আচ্ছা, এখানে কিন্তু তুমি একটা ইউনিটটা লিখবে, কেমন? এখানে একটা ইউনিট লিখবে। ইউনিট ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আসল কত ধরেছিলাম? এই যে 1.16 টাকা হচ্ছিল, কাউন্টিং হয়েছিল কিন্তু 100 টাকা প্রিন্সিপালের ক্ষেত্রে। তাহলে 0.16 টাকা হলে প্রিন্সিপাল কত ছিল, আসল কত ছিল? 100 টাকা। কিন্তু আমাকে আসল কত টাকা বলেছে? 80 টাকা বলেছে। তাহলে 80 টাকা যদি প্রিন্সিপাল অন্তর হয় তাহলে আমার আসল কত হবে? এইটা হচ্ছে প্রশ্ন। খুব ভালো করে বুঝে দেখো, 0.16 টাকা যদি সুদের অন্তর হয়, আসল 100 টাকা, কারণ আমি আসল 100 টাকাই ধরেছি। কিন্তু আমাকে তো অন্তর 0.16 টাকা বলে দেয়নি, তো কি বলেছে? 80 টাকা বলেছে, 80 টাকা।
তাহলে 80 টাকার উপরে আমাকে ইন্টারেস্টটা এই প্রিন্সিপালটা ক্যালকুলেট করতে হবে, আসলটা ক্যালকুলেট করতে হবে। খুব সহজ নিয়ম। ছোটোবেলায় তোমরা ক্লাস 7 থেকে 8-এ 9-এ এইসব অঙ্ক অনেক শিখেছো। দেখো যত এখানে তুমি টাকা বাড়বে তত আসল বাড়বে। কি ব্যাপারটা কীভাবে বোঝানো হচ্ছে, 0.16 টাকার জন্য যদি তোমার 100 টাকা হয়, তাহলে 80 টাকার জন্য আসল কমবে না বাড়বে? বাড়বে। 0.16 টাকার জন্য আসল 100 টাকা, তাহলে তার থেকে তো 80 টাকা বেশি। যেহেতু 80 টাকা বেশি, তার জন্য আসল বাড়বে। ঠিক আছে? তাহলে নির্ণেয় আসল সমান নির্ণেয় আসল সমান, সবসময় নিয়মটা হচ্ছে এই যে জিজ্ঞাসা চিহ্ন থাকে না, এই জিজ্ঞাসা চিহ্ন থাকে না, এই জিজ্ঞাসা চিহ্নের ওপরে যেটা থাকে সেটাকে প্রথমে আগে এখানে লিখতে হবে। এটা নিয়ম। যেটা তুমি ফাইন্ড আউট করবে তার ওপরে যেটা থাকে সেটাকে প্রথমে লিখলে। দেখো এখানে কিন্তু আমি বারবার বলছি কি না, এখানে বেশি হবে, বেশি বেশি, কম না বেশি, বেশি হবে। তাহলে এইটার মধ্যে যদি ভগ্নাংশ করি, 0.16/80 বেশি না 80/0.16 বেশি? 80/0.16 বেশি। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই করব 80/0.16। এগেন রিপিট, এইটা বাই এটা করলে কিন্তু মান কমবে, 80/0.16 করলে মান বাড়বে। কিন্তু আমার তো এখানে বেশি মানটাই লাগবে, বেশি মানটাই লাগবে। তো সেই জন্য আমি 80/0.16 করলাম। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 100 × RT/16 × 100। তাহলে এটা তো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত না, এটা 5 দিয়ে কেটে যাচ্ছে। 5 × 6 = 30, 5 × 1 = 5, 5 × 3 = 8। তাহলে এখানে কত শূন্য, 4টে শূন্য। তার মানে এটা হয়ে যাচ্ছে 50,000। এইটা আসল বেরিয়ে যাবে। তাহলে অরিজিনালি এটা 50,000 টাকা বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে অঙ্কটা করলে একটু সহজ হয়, এই ফর্মুলা দিয়ে করলে কিন্তু অঙ্কটা অনেকটা বেড়ে যায় ক্যালকুলেশন। যাই হোক, আমি তোমাদের পাটিগণিতের অনেকটাই আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো ভালো করে করবে। আর কখনো ভেবে নিও না যে এটাই তোমাদের চূড়ান্ত। আমি আমার মনে হয়েছে যেগুলো, সেই অঙ্কগুলো তোমাদের বললাম, তোমরা খুব ভালো করে পড়বে। আমার নেক্সট ক্লাসে আমি পরবর্তী বীজগণিত রয়েছে, জ্যামিতি রয়েছে, পরিমিতি রয়েছে, আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক তাহলে। ওকে।